প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি দীর্ঘ 15 বছর ধরে দেশ শাসন করেছেন, অবশেষে একনায়কের ছদ্মবেশে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ছাত্র ও গণ আন্দোলনের চাপ, তার অহংকার, একগুঁয়েমি এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী তার পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের আর সে শাটডাউন শেষ হয় না, কি কারণে আমি বুঝি না। একদিকে তার একক কর্তৃত্ব যেমন দেশের জনগণের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, অপরদিকে ভারতীয় হিন্দুত্ববাদী সমাজকে এককভাবে খুশি রাখতে গিয়ে পশ্চিমা বিশ্বের সাথে শত্রুতা তৈরি করেন। আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিছু আসা যায় না। ফলে ভূ রাজনীতিতে সম্পূর্ণ একা হয়ে পড়েন এবং অবশেষে জনগণের তীব্র আন্দোলনের মুখে গণভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য হন। আজ আমরা ইনফোপালস বাংলা চ্যানেলের পক্ষ থেকে অনুসন্ধান করব প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন, 2024 সালের কোটা আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের আন্দোলন এবং সরকারের নৃশংসতার পরিণতি। এর সবগুলোই আজকের 5 আগস্টের কোটা আন্দোলনকে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং দ্বিতীয় স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এবং আরও জানার চেষ্টা করব সর্বশেষে অন্তর্বর্তী সরকার গঠন এবং এই সরকারের কাছে জনগণের আশা ঠিক কী রকম হওয়া উচিত। 2024 সালের কোটা আন্দোলন কেবল বর্তমান পরিস্থিতির একটি উদাহরণ নয়, বরং এটি বিগত 15 বছরে সরকারের কিছু অন্ধকার অধ্যায়ের প্রতিফলন। বর্তমান সরকারের শাসনামলে মিডিয়ার ওপর কঠোর নিয়ন্ত্রণের ফলে বহু ঘটনা আড়ালে রয়ে গেছে। এ সময়ের মধ্যে বিভিন্ন আন্দোলনের বিরুদ্ধে যে বর্বরতা ও নিপীড়ন চালানো হয়েছে তা জনগণের সামনে আসার সুযোগ পায়নি। গণহত্যাই যেন এই সরকারের প্রধান অস্ত্র হয়ে উঠেছিল, যেখানে কোনো আন্দোলন দমন করতে তারা চরমতম সীমা অতিক্রম করতেও দ্বিধা করেনি। গত 15 বছর ধরে জনগণ এই জুলুমের বিরুদ্ধে ধীরে ধীরে সাহস সঞ্চয় করেছে, যা আজকের কোটা আন্দোলনের মাধ্যমে এক দফা দাবিতে রূপ নিয়ে 5ই আগস্টের ঐতিহাসিক সফলতা অর্জন করেছে। এই দিনটি আমাদের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সাফল্য এবং দেশে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কেন শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা ছিল না? 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, যা বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনা, সেই প্রশ্নের উত্তর দিতে পারে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির এই ঘটনা সারা দেশের হৃদয়ে আঘাত করে, কারণ এটি ছিল আমাদের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার জন্য এটি হুমকি। 57 জন মেধাবী সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা দেখে প্রতিটি সচেতন মানুষই শিউরে ওঠে। এই ঘটনার পর থেকেই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র শুরু হয় বলে মনে করা হয়। 2013 সালের হেফাজতে ইসলামের আন্দোলনকেও নৃশংসভাবে দমন করে শেখ হাসিনার সরকার হাজার হাজার মুসল্লিকে হত্যা করা হয়। ধারণা করা হয় এই হত্যাযজ্ঞের পিছনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ এবং দেশের সেকুলার সমাজের ইন্ধন ছিল। ঢাকার বিভিন্ন স্থানে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, কিন্তু পুলিশ ও তথাকথিত ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠী রাতের অন্ধকারে নির্দয় হামলা চালায়। সেই সময় সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, যাতে এই গণহত্যার সত্যতা সাধারণ মানুষ জানতে না পারে। এরপরও শেখ হাসিনার ভয়াবহতার শেষ নেই। তার শাসনে বিরোধী দলীয় নেতাদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। আয়নাঘর নামক কুখ্যাত কারাগারে বিরোধী দলের বহু নেতাকর্মী সহ তার বিরুদ্ধে কথা বলা অনেক ব্যক্তিকে বছরের পর বছর আটকে রাখা হয়। মুক্তি পাওয়া কয়েকজনের বর্ণনা শুনলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। 2024 কোটা আন্দোলন কিভাবে সরকার পতনের আন্দোলনের রূপ নিল? যখন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছিল, তখন শেখ হাসিনা তাদের দাবিকে অবজ্ঞা করে সংবাদ সম্মেলনে রাজাকার শব্দটি ব্যবহার করেন। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। 14 জুলাই থেকে শুরু হয়ে 4ই আগস্ট পর্যন্ত টানা সংঘর্ষ, গ্রেফতার এবং কারফিউর মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের ধ্বংসের পথে ধাবিত হয়। 16ই জুলাই রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যাযজ্ঞের ছবি সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। 19 জুলাই ঢাকায় ব্যাপক সংঘর্ষের ফলে সরকার রাজধানী জুড়ে কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় যাতে সাধারণ মানুষ পুলিশের হত্যাকাণ্ড সম্পর্কে জানতে না পারে। 21 জুলাই
কোঠা প্রথা সংশোধনের জন্য সর্বোচ্চ আদালতের রায় আসে। সেখানে মেধাভিত্তিক 93% কোঠা নির্ধারণ করা হয়। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোঠা রাখা হয়। অবশেষে 4 আগস্ট সারা দেশে অসহযোগ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের চাপে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন। পরবর্তীতে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর চাপে পড়ে তিনি গণভবন ছাড়েন। পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে 16 সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নতুন প্রজন্মের নেতৃত্বে একটি ন্যায়পরায়ণ ও শিক্ষিত সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি। এই অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষতি মেরামতের জন্য সকল ধ্বংসযজ্ঞ পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে। যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার 3 থেকে 6 মাসে বেশি স্থায়ী হলে জনগণের একটি অংশ এর বিরোধিতা করতে পারে। গ্রামীণ জনগোষ্ঠী, যাদের কাছে ধানের শীষের প্রতীক এখনও জনপ্রিয়, তারা স্বস্তির জীবনযাপনের আশায় বিএনপির দিকে ঝুঁকছে। কারণ বিএনপির শাসনামলে তারা অনেকটাই ন্যায্য দাম ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পেরেছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে জনগণের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থা সংস্কার, বিচার ব্যবস্থার কঠোরতা বৃদ্ধি এবং যারা 2024-এর কোঠা ও এক দফা আন্দোলনের বিরুদ্ধে দিয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে তাদের শাস্তি প্রদান। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং অরাজকতা রোধে সরকারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। এভাবেই একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ন্যায়পরায়ণ এবং সুশাসনের আশায় বাংলাদেশের জনগণ একটি নতুন স্বপ্ন দেখছে।